চাঁদনির মন চেয়েছিল টাকাগুলো মুখের উপরে ছুঁড়ে মারতে, কিন্তু ও সেটা করতে পারেনি। ওর বাবা ওকে সে শিক্ষা দেয়নি। পরে অবশ্য ওর বড় বাবাকে দিয়ে দিয়েছিল টাকাগুলো। আচ্ছা, ও কি খুব বেশি কালো? তবে বাবা যে বলে ওর মুখটা ভীষণ মায়াবী। কই, ও তো মায়া দেখে না। জানালা থেকে মুখ ফিরিয়ে আধারের দিকে তাকালো চাঁদনি। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আধার ঘুমাচ্ছে, ভীষণ টায়ার্ডও। চাঁদনির ছোটবেলায় আধার ভাই আর আধার ভাইয়ের মধ্যে কত পার্থক্য! চাঁদনি চিনতে পারে না তাকে। কোটরে অশ্রু জমে ওর। বাড়ির সবার কথা মনে পড়ছে। ওর বাবাটা ওকে ছাড়া কেমন আছে? ওর জন্য কাঁদছে নিশ্চয়ই এখন। চাঁদনি কি করে রাগ করে থাকতে পারে ওনার উপর? চাঁদনি আবার আকাশ পানে তাকায়। উদাস মনে তাকাতে গিয়ে গাল বেয়ে অশ্রু গড়ায়। নারীর রূপবতী গুণবতী হওয়ার চেয়েও ভাগ্যবতী হওয়া ভীষণ জরুরি। ভাগ্যবতীরাই জিতে যায় সব সময়। ওর তো রূপও নেই, ভাগ্যও নেই। ট্রেন থামার ঘোষণা কানে আসতে আধারের ঘুম ভাঙলো। আর মোড়া ভেঙে উঠে বসলো ও। সামনে তাকিয়ে দেখলো চাঁদনি সিটের উপর হাঁটু জড়িয়ে বসে জানালার সাথে মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছে। ভ্রু কুঁচকে তাকালো আধার। মেয়েটা ওভাবে ঘুমাচ্ছে কি করে? ব্যথা লাগবে না? পরক্ষণেই ভাবলো ব্যথা পেলেও ওর কি, আসতে গেল কেন ওর সাথে? ভালোই হলো অবশ্য। আধারের ঘুমাতে একটু বেশি জায়গা লাগে। কামরায় একটা সিঙ্গেল বেড, ডাবল বেডের কামরা পাওয়া যায়নি। একজনের বেডে চাঁদনিকে সহ ঘুমাতে দিলে আধারের আর ঘুম আসতো না। এখন কমফোর্ট ফিললে ঘুমাতে পেরেছে ও। আধার উঠে গিয়ে চাঁদনিকে ডাকলো। চাঁদনির ঘুম ভাঙে না, বড্ড শক্ত ঘুম ওর। আধার ধাক্কা দিয়ে জোরে জোরে ডাকে, চাঁদ, এই ওঠ, আমরা চলে এসেছি। ঘুমোতে দাও তো আব্বু, বিরক্ত করো না। চোখ মুখ কুঁচকে তাকালো চাঁদনি। আধার চুল টেনে দিল ওর। ধমকে বলল, চাচ্চু নেই এখানে, উঠবি নাকি উঠবি না? তোকে ফেলে চলে যাব আমি বলে দিলাম। চাঁদনি ধরফরিয়ে উঠে বসে, চোখ কষলে আধারের দিকে ঘুমো ঘুমো চোখে তাকিয়ে বলে, কি হয়েছে? চলে এসেছি আমরা, নামতে হবে না? এখানেই থেকে যাবি? ফিরতি ট্রেনে আবার বাড়ি পাঠিয়ে দেই? চাঁদনি মুখ কালো করে বলল, তাই দাও। চোপা আছে বলতে হবে। ঠাস ঠাস উত্তর দিবে কথার আগে। চাচ্চু তোকে শাসন করে না তাই না? বেশি আহ্লাদে মাথায় উঠে গেছো। থাক, আমার কাছে এসেছিস তো দুদিনে সিধা করে ফেলবো। বেয়াদব মেয়ে, ওঠ। চাঁদনি উঠে দাঁড়ালো। আধার নিজের কাঁধে একটা ব্যাগ নিয়ে আরেকটা ব্যাগ ধরে দিল চাঁদনির হাতে। ব্যাগটা চাঁদনির চেয়েও ভারী। চাঁদনি ভারটা বহন করতে পারে না। ওর হাতে এত শক্তি নেই। চিকন চিকন হাত দুটো। আধার কি বুঝে না? না, তার কমন সেন্সের অভাব। চাঁদনি জানে না আধারের কমন সেন্স ওর ক্ষেত্রে কাজ করে না, কারণ ওর চাঁদনিকে পছন্দ না। আমাদের অপছন্দের জিনিসগুলোর কষ্ট যন্ত্রণা আমরা দেখতে পাই না। আধার ওর অবস্থা দেখে কপাল কুঁচকে বলল, মুখটাই খালি চলে তাই না চাঁদ? আধার ব্যাগটা নিতে গেল। চাঁদনি দিল না। বহু কষ্টে হাতে নিয়ে ট্রেনের বাইরে বেরোলো। আধারের কাছে এসব অদ্ভুত মনে হয়। ওই মেয়ের অতিরিক্ত জেদ, সব জেদ বের করবে আধার। এখানে চাঁদনিকে তুলো তুলো করে রাখার জন্য আনেনি ও। আদব কায়দা সব শিখিয়ে দিবে ভেবেই আধার মুখ বাঁকালো। সন্ধ্যার সময় প্রকৃতিতে মৃদু মন্দ বাতাস। রাতে ঝুম বৃষ্টি হবে বোঝা যাচ্ছে। আধার আর চাঁদনি দাঁড়িয়ে আছে স্টেশনে। চাঁদনির পা ব্যথা করায় ও চেয়ারে গিয়ে বসলো। আধার ফোন করছে কাউকে। চাঁদনি বলল, আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন দাদা ভাই? আরেকটা ট্রেন আসলে তোকে সেটার নিচে ধাক্কা মেরে ফেলে দিব তাই। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলে। ওর ছোট ছোট প্রশ্নগুলো আধার খুব তেরা তেরা জবাব দেয়। কয়েক মিনিট পেরোতেই একটা কালো রঙের গাড়ি ওদের সামনে এসে থামলো। ড্রাইভার নেমে এসে ওদের ব্যাগগুলো নিয়ে ডিকিতে রাখলো। আধার গাড়িতে গিয়ে বসলো। চাঁদনিকে একবার উঠতেও বলল না। চাঁদনি ধীর পায়ে গিয়ে গাড়িতে ওর পাশে বসে। চাঁদনির ভাবনায় পড়ে, আধার মাত্র স্টুডেন্ট, ও এত দামি গাড়ি পেল কোথা থেকে? প্রশ্ন মনে আসতেই পাশ ফিরে বলল, আচ্ছা দাদা ভাই, গাড়িটা কি তোমার? না তো, এটা আমার শ্বশুর আমার বিয়েতে যৌতুক হিসেবে দিয়েছে। এভাবে বলছো কেন? তো কিভাবে বলবো? উল্টাপাল্টা প্রশ্ন করিস কেন?
তুমি তো স্টুডেন্ট, এত বড় গাড়ি কিনলে কি করে? আধার ছোট ছোট চোখ করে তাকালো ওর দিকে, শাসিয়ে বলল, আমার শুধু গাড়ি না, বড় বাড়িও আছে। আমি স্টুডেন্ট হলেও আমার বাপের অনেক টাকা। ঢাকায় আরামায়েশে থাকার জন্য সে আমাকে সব কিছুই কিনে দিয়েছে। চাঁদনি মনে মনে বলল। এই জন্য তো উচ্ছন্নে গেছো তুমি। আধার বলল। সব কিছু নিয়ে এত মাতব্বরি করছিস কেন? চাঁদনি মিনমিন করে বলল, বাপের টাকা দিয়ে ফুটানি মেরে লাভ কি? মানুষকে মানুষ গণ্য করছো না? আমার বাপের টাকা দিয়ে আমি ফুটারি মারছি, তাতে তোর বাপের কি? আমার বাপেরও ভাগ আছে তো ব্যবসায়, তাই চিন্তা করতে হচ্ছে। আধার ভয়ানক দৃষ্টিতে তাকালো ওর দিকে। চাঁদনি ভয়ে জানালার সাথে লেগে আধার দাঁতে দাঁত চেপে বলল। খুব শীঘ্রই তোর পাখা ছাড়বো আমি, দাঁড়া তুই। চাঁদনি জানালা দিয়ে বাইরে তাকালো, উদাস হয়ে আওড়ালো। আমার বাপের টাকা ধ্বংস করে আমিও তোমার মতো খুব মডার্ন হতে পারি দাদা ভাই। অর্পিতা আপুর মতো লাভিশ লাইফ লিড করতে পারি, কিন্তু আমাদের শির দ্বারায় পার্থক্য আছে। রাস্তার দুপাশে সারি সারি আকাশ ছোঁয়া দালান। সন্ধ্যার আবেশে ল্যাম্পপোস্টের হলুদাভ আলো নেমে এসেছে রাস্তায়, ঢেকে দিয়েছে আকাশের তারাদের। চাঁদ আছে, তবু সে আজ শহরে আলোয় হারিয়ে গেছে। লাইটের আলোয় আকাশের চাঁদ দেখা যায় না। ঢাকা শহরে চাঁদটাকে বড্ড বেমানান লাগছে চাঁদনির কাছে। পদ্মা সেতু ক্রস করে যাচ্ছিল ওদের গাড়ি। চাঁদনি পুলকিত দৃষ্টিতে দেখে সব। মনোমুগ্ধ হয়ে পাশে বসে থাকা আধারকে বলল। ঢাকা শহর কি সুন্দর দাদা ভাই! শহর তো সুন্দর, কিন্তু তুই তো না। তোর মতো অসুন্দর বস্তু ঢাকা শহরে ঠিক মানাচ্ছে না। চাঁদনির মুখের হাসি গায়েব হলো নিমিষেই। অসহায় কণ্ঠে আওড়ালো। আমার মতো অসুন্দর মানুষকে এই সুন্দর শহরে আনতে গেলে কেন? গ্রামে রেখে আসলেই পারতে। ঠেকাই পরে এনেছি, তার উপর আরেকটা প্ল্যান মাথায় এলো। তুই তো এক নাম্বারের গাইয়া, এখানকার কিছু চিনিসও না। তোকে চড়া মূল্যে বেচে দিতে পারলে আমারই লাভ। বেচে দেবে? হ্যাঁ রে, তবুও শিওর হতে পারছি না। যা রূপের ছিরি তোর, কিনবেই বা কে বল? চাঁদনির মুখ সেই যে কালো হলো, আর মুখে হাসি দেখা গেল না ওর। গাড়ি এসে একটা অ্যাপার্টমেন্টের সামনে থামে। দারোয়ান গেট খুলে দেয়। পার্কিং লটে গাড়ি থামতেই দুজন নামলো গাড়ি থেকে। আধার যখন চাঁদনিকে নিয়ে অ্যাপার্টমেন্টে ঢুকতে গেল, অ্যাপার্টমেন্টের দারোয়ান ওদের পথ আটকালো। আধারকে দেখতেই সালাম ঠুকলো। আধার সালাম নেয়। দারোয়ান হেসে বলল। ভালো আছেন স্যার? এত তাড়াতাড়ি চলে এলেন? এমনি। আপনি ভালো আছেন? জি, আপনাদের দোয়াই। উনি কে? চাঁদনিকে লক্ষ্য করে বলল দারোয়ান। চাঁদনি আধারের পেছনে লুকায়। দারোয়ান সন্ধিয়ান দৃষ্টিতে দেখে ওকে। চাঁদনির গায়ে একটা সালোয়ার কামিজ, মাথায় ওড়না চাপানো। আধারের পেছনে লুকানো মুখও দেখা যাচ্ছে না ভালো করে। সচরাচর এই ছেলের সাথে যারা আসে তাদের গায়ে সালোয়ার থাকে না, বড়ই উচ্ছৃঙ্খল থাকে মেয়েগুলো। পোশাকগুলো যা তা অবস্থা থাকে। আধার দারোয়ানের দৃষ্টি অনুসরণ করে পেছনে থাকা চাঁদনির দিকে তাকালো। দারোয়ানের চোখের ভাষা বুঝতে বেশি বেগ পেতে হলো না ওকে। প্রতিনিয়ত যা ঘটায় ও, তাতে এই সন্দেহ স্বাভাবিক। আধার গম্ভীর স্বরে বলল। আমার চাচাতো বোন গ্রাম থেকে এসেছে। আপনার সাথে থাকবে? থাকলেও আপনার কি? না মানে, আপনি একজন ব্যাচেলার মানুষ, একা ফ্ল্যাটে মেয়েটা। আধার এমনভাবে তাকালো যে ওনার মুখের কথা মুখেই রয়ে গেল। আধার চিবিয়ে চিবিয়ে বলল। আমার যেটা মন চাই সেটা করব আমি। আপনি কে হন আমাকে সাবধান করার? যে চাকরি করেন সে চাকরি খেয়ে দিতে আমার 2 মিনিটও লাগবে না। চাঁদনির হাত ধরে টেনে নিয়ে গেল আধার। চাঁদনির কান্না পাচ্ছে, নিজেকে অসহায় লাগছে খুব। অসহায়ত্ব ঘিরে ধরেছে মেয়েটাকে। চাঁদনি এতটাও অযোগ্য। ছেলেটা ওকে স্ত্রীর পরিচয় পর্যন্ত দিল না। আধারের ফ্ল্যাটটা খুব সুন্দর, তিমিরে ঘেরা আলিশান ফ্ল্যাট। বাইরে থেকে ভৌতিক বাড়ি দেখা গেলেও বন্ধ জানালা দিয়ে নিভু নিভু আলো অবলোকন করা যায়। আভিজাত্যের ছোঁয়া, সৌন্দর্যে মোড়ানো রাজকীয় ঝকঝকে ড্রয়িং রুম, ডিজাইনার আসবাবপত্র, ঐশ্বর্যে পরিপূর্ণ দেওয়াল, বিশাল ডাইনিং টেবিল, সব কিছু মিলিয়ে রাজকীয়।
দৃষ্টি নন্দিত ভাবসাব। ড্রয়িং রুমের মাঝ বরাবর বিশাল ঝাড়বাতি দেখেই বোঝা যাবে এখানে বসবাস করা মানুষটি খুব বিশাল বহুল লাইফ লিড করে। চাঁদনি ঘুরে ঘুরে দেখে সবকিছু, কি আলিশান সবকিছু দেখলেই চোখ ধাঁধিয়ে যায়। ঝাড়বাতির নিচ বরাবর মাস্টার কাউস সেট করা, তার মাঝখানে কাচের গোল টেবিল। চাঁদনি ধীর পায়ে গিয়ে কাউচের উপরে বসলো। দারোয়ানের দৃষ্টি এখনো ভুলতে পারছে না ও। লোকটা কিভাবে হেও চোখে দেখছিল ওকে, যেন ও কোনো বাজারি মেয়ে। চাঁদনির কান গরম হয়ে আসতে না আসতেই প্রথম দিনই এতটা অপদস্থ হলো ও। সামনে আরো কি কি যে অপেক্ষা করছে ওর জন্য তা ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। কাউচে গা এলিয়ে দিল চাঁদনি। চোখের পাতা বন্ধ করতেই কুকুরের ঘেউ ঘেউ ডাকের শব্দ কানে এলো ওর। এক লাফে উঠে দাঁড়ালো চাঁদনি। সামনে সাদা লোমশে আবৃত একটা কুকুর দাঁড়িয়ে আছে, লেজ নাড়ছে সমানে, অথচ মনে হচ্ছে একটা পুতুল। বিদেশি কুকুর হবে হয়তো। আধার করিডোর লক করে এগিয়ে আসে। চাঁদনি আতঙ্কিত দৃষ্টিতে তাকালো ওর দিকে, ভয়ার্থ স্বরে আওড়ালো, ও কি কুকুর ঘরে ঢুকলো কি করে? আমি ঢুকিয়েছি। ওর নাম চ্যাম্প, আমার সাথেই থাকে। চাঁদনি খুব কুকুর ভয় পায়। কুকুর সামনে থাকলে ভীষণ প্যানিক করে ও। ছোটবেলায় ও একবার দুষ্টুমি করতে গিয়ে কুকুরের কামড় খেয়েছিল। এরপর বড় বড় 5টা ইঞ্জেকশন দিতে হয়েছিল ওকে। 1 মাস বেড রেস্টে থাকতে হয়েছিল, আলাদাভাবে খাবার খেতে হয়েছিল। কি যে কষ্টের দিন ছিল সেসব। এরপর থেকেই চাঁদনির ফোবিয়া হয়ে গেছে কুকুরের প্রতি। চাঁদনি কাপা কণ্ঠে বলল, ও ও কি এ বাড়িতে আমাদের সাথেই থাকবে প্রতিদিন? হ্যাঁ, এখানেই থাকবে। কেন, তোর কোনো সমস্যা? এভাবে ভয় পাচ্ছিস কেন? আমার ছোটবেলা থেকেই কুকুর ভয় লাগে, তুমি তো জানো। ভয় পেয়ে লাভ নেই, ও এখানেই থাকবে। ও আমার একাকিত্বের সঙ্গী। তুই এসেছিস কখন চাঁদনি? আজ। অথচ ও শুরু থেকে আমার সাথে আছে। চাঁদনি বলল, এখন তো তুমি একা না, আমি আছি। এখন তো ওর দরকার নেই, প্লিজ। আমার ভয় লাগে, আমি ওর সাথে একা বাড়িতে থাকতে পারবো না। তুই চলে যা, আমার ওকে বের করা সম্ভব না। কোনো কারণ ছাড়া কুকুর পালা হারাম দাদা ভাই। আধার ব্যঙ্গ করে বলল, আরে মাওলানা মুফতি সাহেবা, এতদিন কোথায় ছিলেন আপনি? হাদিস নিয়ে পিএইচডি করে এসেছেন দেখা যায়। মজা মনে হচ্ছে তোমার? এইটা সত্যি। যেখানে তোর মতো কালীকে এখন থেকে পালতে হবে আমাকে, সেখানে একটা কুকুর পালা তেমন কোনো বড় বিষয় নয়। এ বাড়িতে আমার চেয়েও একটা কুকুরের দাম বেশি। অ্যাটলিস্ট ও আমার অনেক কাজে আসে। তোকে তো শুধুই ভাত কাপড় দিয়ে পালবো আমি, কোনো লাভ আছে? তুই বল। চাঁদনি নিজের উত্তর পেয়ে যায়। অতিশয় যন্ত্রণা নিয়ে তাকায় আধারের দিকে। রত হয়ে আসা কণ্ঠে বলে, তুমি আমার সাথে যেমন বিহেভিয়ার করো তেমন বিহেভিয়ার মানুষ কুকুর বিড়ালের সাথেও করে না। কালো হয়ে জন্মানোই আমার আজন্ম পাপ। আধার গম্ভীর দৃষ্টিতে তাকালো চাঁদনির দিকে, খড়খড়ে গলায় বলল, ফালতু কথায় রাখ। ওর থেকে দূরে দূরে থাকলেই হলো। ও খুব আদুরে, কামড়াতে জানেই না। পোষা কুকুররা হিংস্র হয় না। চাঁদনি কিছু বলল না। আধার সিঁড়ি বেয়ে উপরে উঠল। চাঁদনি পিছনে পিছনে গেল ওর। একটা রুমের তালা খুলল আধার। চাঁদনিকে ডেকে বলল, এই রুমটা তোর, আমি পাশের রুমে থাকবো। সব ঠিকঠাক আছে কিনা দেখ। চাঁদনি ঘাড় কাত করে সম্মতি দিল। আধার চলে গেল নিজের কক্ষে। খুব গোছালো একটা রুম। কক্ষে একটা বেড, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল আছে, ভালোই সব। একটা পড়ার টেবিল কমতি অনুভব করলো চাঁদনি। এখন না হয় পড়াশোনা নেই, এসএসসির পর 3 মাসের ছুটি কাটাচ্ছে, কিন্তু কদিন পরই তো রেজাল্ট, তারপর কলেজ চয়েস। আচ্ছা, আধার ওকে পড়তে দিবে তো? ভাবতে ভাবতেই ব্যালকনিতে চলে গেল চাঁদনি। আনমনা হয়ে রেলিং ধরে নিচে তাকাতেই মাথা চক্কর দিয়ে উঠল ওর। ঠিক কত তালা উপরে আছে ওরা বোঝা যাচ্ছে না। সামনে ফিরতেই চাঁদনি আটকে উঠল। আধার শয়তানি হেসে বলল, তোকে এক্ষুনি ধাক্কা মেরে ফেলে দিব আমি। আমার অপরাধ? মুখে মুখে তর্ক করা। আমরা এখন কয়তলা উপরে আছি? 20 তলা। এখান থেকে পড়লে তোকে আর খুঁজেও পাওয়া যাবে না। 2 হাত দিয়ে আধারের বুকে ধাক্কা বসালো চাঁদনি। বড় করে শ্বাস টেনে বলল, এত কাছে আসলে কেন?
বিয়ে করেছি, কাছে আসবো না? আমার মুখ দেখলে না তোমার বমি আসে? বমি হয়ে যাবে আবার, সাবধানে। আধার রাগী দৃষ্টিতে তাকালো। চাঁদনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তুমি এখানে কেন এলে? আমার ফ্ল্যাট, আমার বেলকনি। কিন্তু রুমটা তো আমাকে দিয়েছো। হ্যাঁ দিয়েছি, দয়া করেছি তোর উপর। যখন মন চায় তখন আসবো আমি, কিন্তু তুই আমার রুমে যেতে পারবি না পারমিশন ছাড়া। যেতে চাইও না। আধার তর্জনী উঁচিয়ে বলল, তোর গলাটা কোন দিন টিপে দিব আমি? এত মুখ চলে কেমনে ভাই? এই মুখটাই তো আছে, আর তো কিছু নেই, তাই 24/7 ঘন্টা চালাতে থাকি। কাজের কথায় আসো। তুই কিসে পড়াশোনা করছিস যেন? এসএসসি দিয়েছি এবছর। পড়বি না আর সামনে? যদি তুমি পড়াও। অবশ্যই পড়াবো, কিছু একটা তো করতে হবে তোকে, ক্যারিয়ার বানাতে হবে, নয়তো যে রূপ তোর তাতে। চাঁদনি বাধা দিয়ে বলল, হয়েছে, বুঝেছি, আর বলতে হবে না। 15 দিন পর রেজাল্ট দেবে, এরপর কলেজ চয়েসের কথা ভাববো। আচ্ছা। আধার চলে গেল। চাঁদনি বিছানার উপরে গিয়ে বসলো। প্রচন্ড খিদে পেয়েছে ওর। সেই সকালে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিল, এরপর আর পেটে একটা দানা পানি পড়েনি। চাঁদনি খিদে সহ্য করতে পারে না, অথচ এখানে আসার পর আধারকে বলতেও পারছে না সেও সকালে খেয়েছিল, তারও খাওয়া হয়নি। এখন চাঁদনি খেতে চাইলে ওকে খোঁটা মেরে কিছু বলে দিলে এমনিতেই তো কম কথা শোনায় না ও। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ল বিছানার উপরে। পেটে শব্দ হচ্ছে, ওর পেট খাবার চাচ্ছে, অথচ চাঁদনি খেতে পারছে না। সিলিং এর দিকে তাকাতে তাকাতেই চাঁদনির হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়ে মখমলের বিছানায়। চেঁচামেচির শব্দ কানে আসতেই ঘুম ভাঙল চাঁদনির। নিচ থেকে চেঁচামেচির শব্দ ভেসে আসছে। চাঁদনি ধরফরিয়ে উঠে বসলো। ঘড়িতে 10টা বাজে। 2 ঘন্টা ঘুমিয়েছে ও। চাঁদনি তড়িঘড়ি করে নিচে নামতে গেল। এ বাড়িতে আধার ছাড়া আর কেউ থাকে না। এতগুলো মানুষের কথার শব্দ কোথা থেকে আসছে তাহলে? বিছানার উপরে একটা চিরকুট রাখা। আধারের ঘড়ি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে ফ্যানের বাতাসে উড়ে না যায়। চাঁদনি ভ্রু কুঁচকে সেটা হাতে তুলে নিল। আধারের হাতের লেখা। শোন, রাতে আমার বন্ধুরা আসবে, আমি তখন নিচে থাকবো, কিন্তু তুই ভুলেও নিচে নামবি না। আমি আমার বন্ধু বান্ধবের সামনে নিজের ইজ্জত খোয়াতে পারবো না। কথা অমান্য করলে খবর আছে তোর। এসব কেন বলছি বুঝতে পারছিস নিশ্চয়ই। বুঝতে না পারলে আয়নার সামনে গিয়ে দাঁড়া, বুঝে যাবি। চাঁদনির মনে হলো ঠাস ঠাস করে কেউ ওর গালে জুতোর বাড়ি বসিয়েছে। এতটা অপমান, এতটা। আল্লাহ তাআলা ওই মানুষটারে বানাইছে, ওরে বানায় নাই। তাহলে এত বৈষম্য কেন হলো ওর প্রতি? ওই মানুষটার সাদা চামড়া আছে, ওর নাই? এটাই ওর অপরাধ? এতেই ও ফাঁসির আসামি? চাঁদনির বিছানার উপর বসে হাঁটু জড়িয়ে কিছুক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। ওর কি যে কষ্ট হচ্ছে! এত অপমান আর গায়ে সয় না। কাছের মানুষটাই যখন এভাবে পদে পদে হেনস্থ করে, তখন বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে যায়। খাবারের সুগন্ধ নাকে আসতেই চাঁদনির পেটে খিদে আরো তরতরিয়ে বাড়ে। কিচেনে রামেন রান্না হয়েছে, গন্ধ শুকেই ও বলতে পারে চাঁদনির ফেভারিট অনেক। রাতে ভাত ও খুব কম খায়, মাঝে মাঝে সেটুকু খায় না। ফলস্বরূপ মধ্যরাতে খিদে লাগে ওর। তখন শিকদার বাড়িতে থাকলেও ও চুপি চুপি কিচেনে গিয়ে নুডলস রান্না করত। রাতভর মুভি দেখে দেখে খেত। এখন রামেন পাওয়ার আশা নেই। আধার ওকে নিচে যেতে নিষেধ করেছে, বাট কিছু একটা খেতে পেলেই চলবে। এখন ওকে যা দেওয়া হবে তাই গান্ডে পিণ্ডে গিলবে ও, এতটাই খিদে পেয়েছে চাঁদনির। বারান্দায় গিয়ে নিচে উকি দিল চাঁদনি। নিচে 6-7 জন বসে আছে, আড্ডায় মশগুল তারা। কতগুলো এখান পর্যন্ত শোনা যাচ্ছে, মাঝে মাঝে চিল্লানি দিচ্ছে ঘর কাঁপিয়ে। সিঁড়ির কাছে একটা ছেলে দাঁড়িয়েছিল, চাঁদনিকে চোখে পড়তেই সে গলা ফেরে ডাকলো, কে ওখানে? চাঁদনি ভো দৌড় দিল। ছেলেটা উপরে চলে গেল চাঁদনির পিছু পিছু। আধার সবার অদৃষ্টে কপাল চাপড়ায়, বোকাবকি করে চাঁদনিকে। একটু পর ছেলেটা নিচে নামে, পিছু পিছু চাঁদনি মাথা নিচু করে নামলো। ছেলেটা এসে ঘোষণা দিল, বন্ধুরা দেখো, আধার রাত বিরাতে তার ঘরে মেয়ে লুকিয়ে রেখেছে।
চাঁদনি মাথা তুলে তাকালো। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়েছে ওর দিকে। আধার অগ্নি দৃষ্টিতে তাকিয়েছে। চাঁদনি ঢোক গিল। অসহায় দৃষ্টিতে বোঝালো ওর কোনো দোষ নেই। পেটের অবস্থা করুন। আধারের 5 জন ক্লোজ ফ্রেন্ড, তার মধ্যে 2 জন মেয়ে সাবিহা তটিনী, 3 জন ছেলে আমান, মাহাদি, রাবিব। চাঁদনি যার চোখে পড়েছে তার নাম আমান। চাঁদনি হাতের তালু কসলাচ্ছে সমানে, মনে হচ্ছে চামড়া উঠিয়ে ফেলবে। মাহাদি বলল, কে তুমি আপু? আমার পার্সোনাল সার্ভেন্ট। আধারের উত্তরে সবাই ওর দিকে তাকায়। রাবিব মুখে হাত দিয়ে বলল, সার্ভেন্ট, তাও আবার পার্সোনাল? আহারে, কি বোঝাতে চাও বন্ধু? এক রাতের জন্য আনছো? চাঁদনি শিউরে উঠল। আধার তড়িঘড়ি করে বলল, না না, দুষ্টামি করছিলাম। মানে আমার চাচাতো বোন। নিষ্প্রভ দৃষ্টিতে তাকালো চাঁদনি, গম্ভীর স্বরে বলল, চাচা তো বোন ছিলাম, এখন বউ হয়ে গেছি। কি? একযোগে চুল্লিয়ে উঠল সকলে। আধার ওর দিকে এমনভাবে তাকালো যেন ও চাঁদনিকে চিবিয়ে খেয়ে ফেলবে। রাবি হুড়মুড়িয়ে বলল, এ আধার, তুই না বলেছিস তুই বিয়ে না করে চলে এসেছিস? তোর বিয়ে হয়নি, তাহলে বউ থেকে এলো? আধার টু শব্দ করলো না। চাঁদনি দাঁড়িয়েছিল। আমান ওকে আধারের পাশে বসতে বলল। চাঁদনি বসলো না, দাঁড়িয়ে থাকলো। মাহাদি বলল, মিথ্যাবাদী, মিথ্যা বললি কেন? পরপর চাঁদনির দিকে তাকিয়ে বলল, কোন ক্লাসে পড়ো আপু তুমি? এবছর এসএসসি দিয়েছি। আধার, এই বাচ্চা মেয়েটাকে বিয়ে করেছিস তুই? আধার কোনো প্রশ্নের জবাব দেয় না। ছেলেগুলো ভীষণ এক্সাইটেড চাঁদনিকে নিয়ে। আধারের বাচ্চা মেয়েটাকে বিয়ে করেছে, এটা ওরা কোনো মতেই বিশ্বাস করতে পারছে না। চাঁদনি দাঁড়িয়ে থাকতে পারছে না, ওর পা টলছে। কিছু খাওয়া দরকার। টেবিলের উপর রামেন, কফি, বিস্কিট, পিৎজা অনেক কিছু রাখা আছে। ওরা এখনো খাওয়া শুরু করেনি। চাঁদনি এক থাবলা খাবার হাতের মুঠোয় নিয়ে উপরে দৌড় দিলে কি বেশি খারাপ দেখাবে? খিদের চোটে উল্টাপাল্টা চিন্তা আসছে ওর মাথায়। সবাই একে একে পরিচিত হলো চাঁদনির সাথে। তবে একেবারের কর্নারের বসা মেয়েটা কিছু বলল না। পরিচয় না দিয়ে মিষ্টি হেসে বলল, তুমি খুব সুন্দর। চাঁদনির কপালে ভাঁজ পড়ে। মেয়েটা ওকে বাঁশ মারল। ও তো জানে ও সুন্দর না। অন্তত আধার ওকে পদে পদে বুঝিয়ে দিয়েছে চাঁদনি কতটা অসুন্দর। মেয়েটা এমন বলছে কেন? চাঁদনি হাসলো, তার সাথে বলল, আল্লাহ বানাইছে, আমার হাতে তো কিছু নাই। ধন্যবাদ আপনাকে, আমি জানি আমি সুন্দর। মেয়েটা বিনিময়ে হাসলো। আধার চাঁদনির দিকে তাকিয়ে বলল, খিদে পেয়েছে তোর? পুরো দিন কিছু খাসনি তুই? হ্যাঁ, খুব। কিচেনে তোর জন্য পিৎজা আর কফি রাখা আছে, নিয়ে আয়। আমি রামেন খাবো। রামেনও আছে। চাঁদনি কিচেনের দিকে পা বাড়ালো। ওর জন্য বরাদ্দকৃত খাবারগুলো ট্রেতে সাজিয়ে নিয়ে উপরের দিকে পা বাড়ালো। সাবিহা ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে আধারের দিকে। আধার বলল, কি? এভাবে কি দেখছিস? খুব সুন্দরী মেয়ে বিয়ে করেছিস দেখছি। যখন আমাকে রিজেক্ট করে গ্রামে চলে গিয়েছিলি, আমি তো ভেবেছিলাম কোন প্রিন্সেস ডায়নাকে বিয়ে করে নিয়ে আসবি। তোর বাবা নাকি তোর জন্য মেয়ে ঠিক করে রেখেছিল। তুই তার কথা অমান্য করতে পারবি না। এমন মেয়ে ঠিক করেছে, এরা তো অন্ধকারে খুঁজেই পাওয়া যাবে না। আমি তো জানতাম তোর চয়েস সবচেয়ে বেস্ট হয়। তোর যে এত ঘাটিয়া চয়েস সেটা তো জানতাম না। আধার দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকলো সাবিহার দিকে। কিছু বলছে না ও। তটিনী বাদ সেধে বলল, এই কি বলছিস? পাগল হয়েছিস? শুনতে পাবে, বাচ্চা একটা মেয়ে। শুনতে পাক, শোনার জন্যই বলছি। মেয়েটার জানা উচিত না তার হাজব্যান্ড 1 নম্বরের ফ্রড। আমার সাথে 3 বছর প্রেম করেছে। আমাকে বলেছিল আমার চেয়ে বেটার কাউকে পাবে। ও ওর বাবার উপর ভরসা রাখে। এই তোর বেটারের নমুনা? এই মেয়ে তো আমার পায়ের নখেরও যোগ্যও না। আমান প্রতিবাদ করে উঠল, বলল, ব্রেকআপ কিন্তু তুই করেছিলিস সাফিয়া। আধারের উপর দোষ দিচ্ছিস কেন? তোর আচরণে কষ্ট পেয়ে কথাগুলো শুনিয়েছিল তোকে। মেয়েটা যথেষ্ট সুন্দর, সবাইকে গায়ে রং দিয়ে বিচার করবি না। কালোরা সুন্দর না এমন ধারণা থেকে বেরিয়ে আয়। আর মেয়েটা কালো না, শ্যামলা, কত মায়াবী একটা চেহারা। খুব মায়া লাগছে তোমার? বন্ধুর চেয়ে স্বল্প পরিচিত একটা মেয়ে বেড়ে গেছে তোমার কাছে? আমান উত্তর দেওয়ার আগে আধার শান্ত গলায় বলল, আস্তে চিল্লা, গলার আওয়াজ এত বড় কেন তোর? বিয়ে করতে দেখে ফাটতেছে খুব। না না, ফাটবে কেন?
কেন? আমি ভেবেছিলাম তোর বউ দেখে আমার হিংসে হবে। তোর পাশে তো কাউকে মানতে পারি না আমি, বাট ওকে মানতে গিয়ে হাসি পাবে আমার, বুক জ্বলবে না, একদমই না। কি যেন চ্যালেঞ্জ করেছিলি, আমার চেয়ে 1000 গুণ সুন্দরী মেয়ে বিয়ে করবি, আমার চেয়ে সুন্দরী সে? এটা বলিস না, হাসি পাবে আমার। চ্যালেঞ্জে হেরে গেছিস তুই, মেনে নে। আমি আমার পরাজয় মেনে নিলাম। সাবিহা বিজয়ীর হাসি হাসল। আধারের বন্ধুরা চলে যাওয়ার পরে রেগেমেগে আগুন হয়ে এলো চাঁদনির কক্ষে। আজ ওই জেদি মেয়েটার সব জেদ ছাড়াবেও সাহস কত। আধার মানা করার পরও ওদের সামনে গেছে, ইজ্জত মান সম্মান সব খেয়ে দিয়েছে ওর। আজ প্রথমবারের মতো আধার হেরে গেছে। জীবনের প্রথম থেকে সব কিছুতে জিতে আসা আধারের অভ্যাস, অথচ জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জে আজ সাবিহার কাছে গোহারা হেরে গেছে ও। সব হয়েছে চাঁদনির জন্য। থাপড়ে ওর গাল লাল করে দিবে আধার। শব্দ করে দরজা খুলে ভেতরে ঢুকলো আধার। চাঁদনি ঘুমিয়েছিল, ওকে সায়স্ত করার যে সেন্সিটিভি নিয়ে আধার এসেছিল তা মুহূর্তেই হারিয়ে গেল আধারের। গা ছেড়ে দাঁড়ালো ও, কোমরে হাত দিয়ে চেয়ে থাকলো চাঁদনির দিকে। মেয়েটা ঘুমিয়ে কাদা, গালের নিচে 2 হাত রেখে অঘরে ঘুমে তলিয়ে, চুলগুলো পড়ে আছে মুখের উপর। কি আদরে যে লাগছে মেয়েটাকে, মেয়েটা এত মায়াবী। আধার রাগ গেল গলে, এগিয়ে গিয়ে ওর সামনে হাঁটু মুড়ে বসলো, চুলগুলো ঠিক করে হাত বুলিয়ে দিল মাথায়। ওর গালে হাত রেখে কিছুক্ষণ দেখলো ওকে, দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। এসি ছেড়ে ওর গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দিল, উদাস হয়ে মেঝেতে বসলো ওর বালিশের কাছটায়। চাঁদনি ডাকলো, দাদা ভাই। আধার পাশ ফিরে তাকালো। চাঁদনির ঘুমো ঘুমো চোখে তাকিয়ে আছে ওর দিকে, চোখের পাতা টেনে খুলতে পারছে না, চোখ বন্ধ করা অবস্থায় বলল, কিছু বলবে? তোর সাহসিকতার জন্য পুরস্কার দিতে এসেছিলাম। আমার বউ পরিচয় পাওয়ার এতটা ডেসপারেট তুই, জানতাম না। এতবার মানা করার পরও ওদের সামনে চলে গেলি। পুরস্কৃত করতে হবে না তোকে, কালকের জন্য তোলা রইল। এখন ঘুমা। চাঁদনি পুরোপুরি সজাগ হলো এবারে। হামি তুলে আধারের দিকে তাকিয়ে বলল, তোমার বউয়ের পরিচয় পাওয়ার জন্য মরে যাচ্ছি না আমি, বিশ্বাস করো। আমার নিজেরই লজ্জা লাগে নিজেকে তোমার বউ ভাবতে। আমি ইচ্ছে করে যাইনি নিচে, তোমার বন্ধু আমাকে দেখে ফেলেছিল। তোমার কি আক্কেল, তাই না দাদা ভাই? এত রাত বিরতে তোমার চাচাতো বোন একা তোমার বাড়িতে তোমার সাথে কি করছে? একবারও ভেবেছো সবাইকে যে এই পরিচয়টা দাও? ওরা কি ভাবে আমাকে? তুমি তো পরিচয় দিয়েই শেষ। সাফার করতে হয় আমাকে। খারাপ মেয়ে ভাবে, চরিত্রের ওপর প্রশ্ন তোলে। দারোয়ানের হেয় দৃষ্টি এখনো ভুলতে পারছি না। বিশ্রীভাবে চুপতেছে এখানে। বুকের উপরে তর্জনী ঠেকিয়ে বলল চাঁদনি। আধার চুপ থাকলো। চাঁদনির গলা কাঁপছে। ও আবার বলল, তোমার বন্ধুরা যাতে আমাকে বাজারি মেয়ে না ভাবে সেজন্য বলতে বাধ্য হয়েছি। দারোয়ান তো ভেবেই রেখেছে সেটা। আমি কোনোদিন কোনো ছেলের সাথে কখনো কথাও বলিনি, অথচ তোমার ওই একটা পরিচয়ে ওরা আমাকে কি কি ভেবে নেয়। কখনো ভেবে দেখেছো? সরি, আর কাউকে বলবো না কখনো। তোমার যদি আমাকে বউ পরিচয় দিতে লজ্জা লাগে তাহলে চাচাতো বোন পরিচয়টা দিও না। ওরা ওদের মতো ভেবে নিক আমাকে। তোমাকে বিয়ে করে যে শুলে চড়ানোর মতো অপরাধটা আমি করেছি তার শাস্তি না পেলে কি করে হয়? আধার এবারেও চুপ। একটু মেঝেতে আঁকিবুকি করতে করতে বলল, বুঝেছি। চাঁদনির চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে বালিশে গিয়ে পড়ে। ভীষণ অসহায়তা নিয়ে প্রশ্ন করে ও, এমন করো কেন আমার সাথে? মানুষ বলে মনে হয় না আমাকে? কষ্ট লাগে না আমার? আমি না, আসলে মানতে পারি না যে আমার বউ কালো। আধারের নিচু কণ্ঠস্বর। চাঁদনি বলল, এটা আমার দোষ? আমি বানাইছি নিজেকে? বিশ্বাস করো, নিজেকে বানানোর ক্ষমতা থাকলে আমি আমার গায়ের রং খুব ফর্সা করে বানাতাম। তখন তুমি আমাকে কালো বলে যখন তখন অপমান করতে পারতে না। তুই একটু ফর্সা হতে পারলি না চাঁদ? কেন তুই ফর্সা হলি না? শুধুমাত্র তোর কারণে আজ আমি অপমানিত হয়েছি। সাবিহা আমাকে অপমান করে চলে গেছে, আমি কিচ্ছু করতে পারিনি। খোটা দিয়ে গেছে আমাকে। আমার বউ কালো। তোমার কথাগুলো খুব গায়ে লাগে আমার। ইচ্ছে করে এই কালো চামড়া ছুরি দিয়ে কেটে তুলে ফেলতে। তারপর অনুশোচনা নিয়ে ভাবি, তোমার মতো সুন্দরের পূজারীর জন্য আমি আমার রূহকে কেন কষ্ট দিব? নিজেকে কষ্ট দেওয়াও হারাম। আমার আল্লাহ বলেন তার সকল সৃষ্টিকে তিনি সুন্দর আকৃতি দান করেছেন। চাঁদনি শক্ত অথচ ভঙ্গুর গলায় বলল। আধার উঠে দাঁড়ালো, ওর মাথায় হাত রেখে বলল, ঘুমা। দরদ দেখিও না, ধরবা না আমাকে।
কালো রং লেগে যাবে আবার তোমার হাতে। গিরগিটির মতো একবার এরকম বিহেভিয়ার করবা না। তোমার এই নাটকগুলো ভীষণ বিরক্ত লাগে আমার। আধার কক্ষের বাইরে পা বাড়াতে গিয়ে ফিরে তাকালো আবারও। চাঁদনি ভেজা দৃষ্টিতে তাকিয়েছে ওর দিকে। আধার ওর চোখে চোখ রাখতেই বলল, আমি মুক্তি দিয়ে দিব তোমাকে, একটু সময় দাও। বেশি দিন এই কালি ড্রাম বয়ে নিয়ে যেতে হবে না তোমাকে। আকিব শিকদারের মনটা ভালো নেই। চাঁদনির জন্য ভীষণ মন পুষছে তার। কাল এ সময়টাতেও তার মেয়েটা বাড়িতে ছিল, অথচ আজ নেই। আধার আদৌ ওকে দেখছে তো? অপমান করছে না তো? আবার এসব ভাবতে ভাবতে অসুস্থ লাগছে তার নিজেকে। বড় ভাই ভাইয়ের ছেলের কথা ভেবে নিজের মেয়েকে বানের জলে ভাসিয়ে দেওয়া বাবা তিনি। এত চিন্তা মানায় না তার। কথা রাখতে গিয়ে মেয়েটার উপর অন্যায় করেছে সে। কাল রাতে এক ফোঁটা ঘুমও হয়নি তার। চোখের পাতা বুঝলেই আজে বাজে স্বপ্ন দেখত, ধরফরিয়ে উঠে বসতো। অসহ্য একটা রাত কেটেছে কাল। সকাল হতেই আধারের নাম্বারে ফোন দেওয়া শুরু করেছে তিনি। চাঁদনির সাথে একটু কথা বলা দরকার। মনটা ভীষণ ছটফট করছে। ওর গলা না শোনা পর্যন্ত শান্তি নেই, অথচ আধার কল ধরছে না। আকিব শিকদার কল দিতে দিতে ক্লান্ত হয়ে একসময় ফোন রেখে দেন। ড্রয়িং রুমে নেমে ডাইনিং টেবিলের উপরে বসে বর্ষা বেগম কিচেনে সকালের নাস্তা বানাচ্ছেন। পরোটা ভেজে তিনি সেগুলো টেবিলের উপরে রাখতে এলেন। আকিব শিকদারকে অসহায় মুখ করে বসে থাকতে দেখে বললেন,